শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ড ইউনূস। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের শঙ্কা, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে, তবে তেমন কোনো শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা ১১টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন ৭ সদস্যের প্রতিনিধি দলের। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে। প্রায় ২ ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা ১ মাস ২ মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়, কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। মির্জা ফখরুলের মতে, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুনে নয়, আসছে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াত। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলকে একথা জানিয়েছেন আমির ডাক্তার শফিকুল ইসলাম। দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সে সময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না, তাই আগামী বছর রমজানের আগেই নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে চান। এ সময় স্বচ্ছতার সাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচারের কথা বলেন জামায়াতে আমির। এছাড়া বৈঠকে মার্কিন প্রতিনিধি দল জামায়াতের কাছে দলটি ক্ষমতায় গেলে তাদের অর্থনীতি, পররাষ্ট্র, নারী নীতি কেমন হবে তা জানতে চায়।
গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকা নিয়েও কথা হয় বৈঠকে। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। মৌলিক সংস্কার ছাড়া সংসদ নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি এতে অংশ নেবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, বর্তমান মাঠ প্রশাসন অনেক জায়গায় বিএনপি হয়ে কাজ করছে। এই প্রশাসনের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। বিকেলে গুলশানে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার, কিন্তু বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। এছাড়া ন্যূনতম নয়, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য মৌলিক সংস্কারের জোর দেন তিনি। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে নাগরিক পার্টির প্রাথমিক সমর্থন আছে বলেও জানান সাবেক এই তথ্য উপদেষ্টা। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। 6 দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে 8 ঘণ্টা বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। বিপাকে পড়েন নগরবাসী। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁও, কারওয়ান বাজার, মগবাজার সহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে যাত্রীরা। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে 6 দফা দাবি মেনে নেয়ার দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করারও দাবি জানিয়েছে তারা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যে অবৈধ প্রমোশন হাইকোর্ট কর্তৃক যে রিট হয়েছে, এই রিট অনতি বিলম্বে বাতিল করতে হবে। যাদের একসময় আমরা মামা ডাকতাম, তারা এখন আমাদের টিচার হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস নেয়, তারা আমাদের কি শেখাবে? আমাদের পড়ানোর যোগ্যতা উনারা না, তাহলে উনারা আমাদের গেটটা কেন নিবে? 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রোড থেকে উঠতেছি না। আমাদের দাবি যত তাড়াতাড়ি পূরণ হবে আমরা তত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরবো। দিনভর আন্দোলনে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিমানবন্দর, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ সড়কে। এর প্রভাবে সারা রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিমানবন্দর ও মহাখালী পার হতে 3 ঘণ্টারও বেশি সময় লাগে। চালক ও যাত্রীরা বলছেন, সড়ক বন্ধ করে দাবি আদায় কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। পূর্ব ঘোষণা বা কর্মসূচি ছাড়াই রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ। তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে 6 দফা দাবি জানাতে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে মূল সড়ক আর অলিগলি। দিনভর শিক্ষার্থীদের এই অবরোধে নাকাল রাজধানীবাসী। মহাখালী, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ সড়ক যেদিকে যাওয়া যায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ কাজ আর রোগী ও স্বজনদের আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম, এখানেও প্রায় আপনার 40 মিনিট হয়ে গেছে। উত্তরা থেকে আমি বাংলা মোটর আসছি, অনেক জ্যাম ঠেলে আসছি। এখানে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আমি বসে আছি। তো এটা তো আমার দিনের সারাদিন নষ্ট হচ্ছে। কর্মব্যস্ত অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আমি মহাখালী থেকে হেঁটে আসতেছি। হ্যাঁ, পুরো রাস্তায় তো আপনার টোটালি বন্ধ। রাস্তা তো ভালো না, তো দুনিয়ার যানজট। কারণ গেটটা 2 ঘন্টা লেগেছে এই জায়গায় কামারবাড়ি থেকে। এই যে রাস্তায় নাই মানে আসানাসি করে আঙ্গুর সহ্য না। নগরবাসীর যানজটের এই দুর্ভোগ সড়ক ছাপিয়ে পৌঁছে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। মোহাম্মদপুর থেকে আসছে, আমাদেরকে নামাই দিছে প্রায় 2-2.5 মাইল রোদের মধ্যে। আমার পক্ষে হাঁটা আমি একসময় পারতাম, এখন তো আমি পারি না। রাস্তা আটকায় যে পোলাপানে কিছু হইলেই এটা ঠিক না। আজকে যে ভোগান্তি হয়েছে প্রায় 2 ঘন্টার ভোগান্তি পাইছি, 2.5 ঘন্টা ভোগান্তি হয়েছে। কাকাল টাকাল আমরা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর জ্যাম। সড়ক বন্ধ বা নাগরিকদের জিম্মি করে বিক্ষোভ আন্দোলন যুক্তিসঙ্গত নয় বলছে নগরবাসী। জনগণের কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে থমকে যায় গোটা দেশ।
6 দফা দাবিতে বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রী চালকরা। ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবি আদায়ে আবারও রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়কে অবস্থানের পাশাপাশি অবরোধ করা হয় রেলপথও। কুমিল্লার কোটবাড়ি এলাকায় বেলা 11:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বললেও না সরায় ঘণ্টা দুয়েক পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। নরসিংদীর সাহেবপ্রতাপ এলাকায় সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। নিয়োগ বিধিমালা সংশোধন সহ 6 দফা দাবি তুলে ধরেন তারা। বরিশালের নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। এতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা রুটে যান চলাচল ঘণ্টা দেড়েক বন্ধ ছিল। এছাড়া সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানেও সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যারা আমাদের টেকনিক্যাল পদের না, মানে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত না, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কিভাবে আমাদের টেকনিক্যাল পদের শিক্ষক হয়? আরো আগে অনেক আন্দোলন হয়েছে, এখন আমরা আন্দোলন করছি, রাজপথে আছি। আমরা চাচ্ছি আমাদের দাবি আদায় হোক। যতক্ষণ পর্যন্ত মন্ত্রী পরিষদ থেকে আমাদের সাথে আসে কথা বলছে এবং এই রায় বাতিল করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকের কর্মসূচি পালিত হবে প্রতিদিন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ 2 ঘণ্টা অবরোধ করে রাখেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে ফেনী ও গুণবতী স্টেশনে আটকা পড়ে 2টি ট্রেন। খুলনায় বয়রা জংশনে রেল লাইনে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সারা দেশের সাথে প্রায় 3 ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। দিনাজপুরেও রেলপথ অবরোধ করা হয়। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করায় বিপাকে পড়েন যাত্রীরা। গরমের মধ্যে দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় ক্ষোভ জানান অনেকে। প্রায় 2 ঘন্টার উপরে এখানে আসি, অনেক ভোগান্তি হইতেছে। বাচ্চা নিয়ে হচ্ছে হাসপাতালে গেছিলাম, ওখান থেকে আসতেছি, এখন এসে দেখতেছি আমি। কিসের জন্য আন্দোলন এটা জানি না, হঠাৎ করে দেখছি এখানে রাস্তা বন্ধ, অনেক মানুষ অনেক পেরেশানি। দ্রুত এই সমস্যা সমাধানের তাগিদ সাধারণ মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈশাখের শুরুতে ঢাকায় ভারী বৃষ্টিতে স্বস্তি এলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বিকেলে রাজধানীতে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক। পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে পথচারীরা। ময়লা পানি মারিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের। পথচারীদের পাশাপাশি ছোট ছোট যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েন চালকরাও। তবে এমন বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় প্রশ্ন উঠেছে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। ভুক্তভোগীরা বলছেন, এখনই এমন জলাবদ্ধতা হলে বর্ষায় আরও ভোগান্তি বাড়বে। এর আগে সকাল থেকে তীব্র গরম ছিল রাজধানী জুড়ে। আবহাওয়া অফিস জানায়, আগামী রোববার পর্যন্ত সারা দেশে বৃষ্টি হতে পারে। এরপরে আবার বাড়তে পারে গরমের তীব্রতা। শনিবার রবিবারে বৃষ্টি ঢাকাতে আরো বাড়বে। এই 2 দিনের সামনে 2 দিন যাচ্ছে, আর একটু এক আধ বেলা করে হবে, বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যাবে রবিবারে বা শনিবারে। হ্যাঁ, তারপরে একটু কমের দিকে থাকবে। বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। হবিগঞ্জের আজমেরীগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন 2 জন। বিকেলে উপজেলার শিবপাশায় তারা মারা যান। নিহতরা হলেন মনিরুল ইসলাম ও কাফিল উদ্দিন। স্থানীয়রা জানায়, বিকেলে হাওরে ধান কাটছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত হন 2 শ্রমিক। এদিকে পটুয়াখালীর বাউফল ও সুন্দরবনের সাতক্ষীরা উপকূলে বয়ে গেল কালবৈশাখী ঝড়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের 5 বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। দুদকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের দায়ে আলোচিত সাবেক গাড়ি চালক মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া ২০২১ সালে অস্ত্র আইনের মামলায় মালেককে ২টি ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। করোনার সময় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি এই দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। জমির নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, নিয়োগ ও বদলি বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলা এই অভিযানে নথিপত্র যাচাই করেন দুদক কর্মকর্তারা। অনিয়ম দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানান তারা। দুদক কর্মকর্তাদের দাবি, সাবেক জেলা সাব রেজিস্ট্রার মিশন চাকমার বিরুদ্ধে সন্দ্বীপে ১৯ জন ভুয়া দলিল লেখক নিয়োগের অভিযোগও তদন্ত করা হচ্ছে। সাব রেজিস্ট্রি কার্যালয়ে ঘাটে ঘাটে টাকা দিতে হয় বলে অভিযোগ সেবা প্রার্থীদের। অনেক আগে থেকে নকল নবিশ নিয়োগ বন্ধ ছিল, তারপরও আইজিআর এর পারমিশন ছাড়া এখানে নকল নবিশের নিয়োগ দেওয়া হয়। কিছু কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ছিল এখানে, তাদের আমরা ব্যক্তিগত নথি তলব করেছি এবং তাদের নামে কোনো ধরনের সম্পদ আছে কিনা সেটাও দুদক খতিয়ে দেখবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। 3টি মামলায়, একটি মামলায় আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান, তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা। মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড। আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নেওয়াজ, তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভাইয়ে ভাইয়ে জমি জমা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়িক বিরোধ, এমনকি স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে অভিযোগ জমা পড়েছে, যা হাস্যকর বলে মনে করে প্রসিকিউশন। অভিযোগ দিলেই তদন্ত ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এদিন জুলাই আগস্টের 3টি মামলার শুনানি হয় বিশেষ ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 350 অভিযোগ জমা পড়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। অভিযোগে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিষয় যেমন রয়েছে, তেমনি পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ দেয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই প্রসিকিউটর জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে অমিল, ব্যবসায়িক ঝামেলা নিয়েও অভিযোগ দিচ্ছেন কেউ কেউ, যার রীতিমতো হাস্যকর। ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। তাহলে প্রশ্ন থাকে, এসব নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের ভূমিকা কি? আবার জুলাই আগস্টে হত্যাযজ্ঞ নিয়ে কেউ যদি ভুয়া অভিযোগ করে, তাহলে সেই প্রক্রিয়া নিয়েও জবাব দেন প্রসিকিউশন। যে কোনো অভিযোগ আমরা হাতে পেয়ে যদি দেখি যে এই ঘটনার সাথে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 এর অধীনে যে অপরাধের বর্ণনা আছে তার সাথে সংশ্লিষ্ট হয় বা সম্পর্কিত হয়, তখন আমরা এটিকে তদন্তকারী তদন্ত সংস্থায় প্রেরণ করি তদন্তের জন্য। এদিন ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানি হয়। মহাখালীতে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় পান প্রসিকিউশন। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।
বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। ব্র্যাকের সহায়তায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এসআরএফ কার্যালয়ে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্যান্য কর্মকর্তারা। সবাইকে উদ্বুদ্ধ করা, বেসিক্যালি বার এন্ড বেঞ্চকে, এই যে কার্যক্রম চলছে সংস্কারের, সেটার গতিশীলতা বজায় রাখা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। অবৈধ দখল উচ্ছেদে রাজধানীতে আলাদাভাবে অভিযান চালিয়েছে রাজুক ও ডিএনসিসি। উত্তরার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় সিটি কর্পোরেশন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ফুটপাতে অবৈধভাবে তৈরি দোকানপাট, বসতবাড়ি। অবৈধভাবে দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে ডেমরার 3টি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজুক। ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে খাবার হোটেল, চায়ের দোকান, কেউ করেছেন নার্সারি, তৈরি হয়েছে ধর্মীয় উপাসনালয়। উত্তরা 10 নম্বর সেক্টরে স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের ফুটপাত উদ্ধারে ও অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ দখলদারদের সরে যেতে মঙ্গলবারই মাইকিং করা হয় বলে জানায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সকাল থেকে অনেকেই নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। যেসব দোকানপাট সরানো হয়নি সেসবের উপরে চলে বুলডোজার। কেউ কেউ জানায় বছরের পর বছর ধরে আওয়ামী লীগ নেতাদের চাঁদা দিয়ে ফুটপাত দখল করে রেখেছেন তারা, এখন আর নেই সে সুযোগ। এদিকে এলাকাবাসীর দাবি দখলমুক্ত ফুটপাত। বহু বছর ধরে প্রায় 40 বছর ধরে শুয়ে গেছে। কালকে মাইকিং করছে পানি আনবোর্ড কি রাজুক বা সিটি কর্পোরেশন এরা তুলে দিতেছে। এটা আপনার মনে করেন কয়দিন পর মাস পর ভাঙে, আবার উঠায়, আবার ভাঙে, মানে বাংলা একবারে ভাঙ্গা দেখ যাতে আবার না তুলতে পারে, বুঝছেন। আগে আমি লিখের আমলে দিছি, তারপরে টাকা পয়সা দিনে আমরা ছেলে মেয়েলে নিচে নামবো, কোথায় যাবো এরকম স্কোপ নাই। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, যারা অভিযানের কারণে গৃহহীন হবেন তাদের পুনর্বাসনের বিষয়ে ভাববে সিটি কর্পোরেশন। এছাড়াও অবৈধভাবে সরকারি জমি দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করার অনুরোধ জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ জায়গায় এসে বসেই আমরা যদি পুনর্বাসনের দাবিতে সেখানে বসে পড়ি এবং আমাদেরকে পুনর্বাসন করতে হবে। ঢাকা শহর তো একটা লিমিটেড জায়গা, এখানে প্রচুর মানুষের বসবাস, আমাদের সাধ্যে যতটুকু বলে আমরা সেটাই করবো। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র জায়গায়, পবিত্র এটি একটা, এবং এটি একটা বৈধ জায়গায় হওয়া সমীচীন। ইসলাম ধর্মের মসজিদও কিন্তু বৈধ জায়গায় হতে হয়, তাহলে কিন্তু সেখানে ইবাদত হয় না। এটা আমাদের সবারই জানা থাকা উচিত। এদিকে ডেমরার 3টি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজুক। সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেনের নেতৃত্বে বামইল স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে খনিকালয় নামে একটি বহুতল ভবনে অনিয়মের প্রমাণ পায় রাজুক। পাশাপাশি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির পাশে একই অপরাধে নির্মাণাধীন আরেকটি ভবন ভাঙার নির্দেশনা দেয় রাজুক। এই এলাকায় হাজার হাজার বিল্ডিং আছে, কোনো বিল্ডিংয়ে রাজুকের নিয়ম মাইনে বিল্ডিং নেই। আপনি সব পরীক্ষা করে দেখেন, কিছুটা ব্যর্থ ঘটে। এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিংটা করছে। তাদের কি হবে স্যার, এটা বলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। 20 থেকে 30% তারা ব্যর্থ করেছে আর কি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। আমরা এগুলো কারেকশন করব। এখানে আমরা মালিককে খুঁজছি, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের মিটার ডিসকানেক্ট করব। আমাদের সাথে বিদ্যুৎ বিভাগের লোক রয়েছে। এ সময় রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে যদি কোনো নিয়মের ব্যত্যয় হয় তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন। এখন পর্যন্ত 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৭% শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় বিষয়ে মতবিনিময়। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর আয়োজনে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সূচনা বক্তব্যে উপদেষ্টা বাণিজ্য খাতে সমস্যা ও উত্তরণ নিয়ে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বিগত সরকারের সৃষ্ট সমস্যা নিয়েও কথা বলেন তিনি। রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। মার্কিন সরকার একপেশে শুল্ক আরোপ করেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান, এ নিয়ে আলোচনা করতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি নিরসনেও আছে পরিকল্পনা। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের, তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই সুবিধা বাতিলের পর সরকার দেশটির চেয়েও কম খরচে কার্গো পরিবহনের ব্যবস্থা করেছে। ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ ভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2,000 কোটি টাকার খরচ আর 2,000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। আগামী 2 মাসের মধ্যে বড় ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে বলেও আশা বাণিজ্য উপদেষ্টার। চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আমিষের চাহিদা পূরণে বিলুপ্তির পথে থাকা দেশীয় প্রজাতির মাছ রক্ষা করে চাষকৃত মাছের উৎপাদন ও পরিমাণ বাড়াতে হবে, একথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজধানীর ফার্মগেটে সরকারি মৎস্য খামারের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গিয়ে অপরিকল্পিতভাবে কাজ করছে, তাতে কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না। তাদেরকে সচেতন ও প্রশিক্ষিত করতে মৎস্য কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, পরিকল্পিতভাবে চাষকৃত মাছের উৎপাদন বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। দেশীয় প্রজাতির মাছ যেগুলোকে বেশি সংরক্ষণ করার দরকার, সেগুলো আমরা যেন সংরক্ষণ করি। একদিকে যেগুলো উৎপাদন বাড়াবার মতো মাছ, সেগুলো আমরা রাখবো। অন্যদিকে যে মাছগুলো প্রায় বিলুপ্ত হওয়ার দিকে যাচ্ছে, মাছগুলোকে রক্ষা করা। মে মাসের মধ্যে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে, আয়োজন করতে হবে প্রতিযোগিতামূলক নির্বাচনের। এই দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। অভিযোগ করেন, একটি অদৃশ্য শক্তির প্রভাবে ডাকসু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, আর সেই প্রভাবেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কারো প্রভাবে ডাকসু নির্বাচন পেছানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। ডাকসু নির্বাচন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির কালো থাবা মুক্ত হবে বলেও মন্তব্য করেন ইয়ামিন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে নেমেছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা, পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিং করেন শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। অপরদিকে ভিসি অপসারণে শিক্ষার্থীদের এক দফা দাবি প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা।
আইন অমান্যকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধনে বিক্ষোভ করেছেন। সন্ধ্যায় থানায় জিডি, মধ্যরাতে বাড়িতে আগুন। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। আগুন দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পুড়ে ছাই ঘরসহ সকল মালামাল। দুর্বৃত্তদের দেয়া এই আগুন আতঙ্ক ছড়িয়েছে মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায়। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী মানবেন্দ্র ঘোষের বাড়ি গড়পাড়ায়। মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। গরু দেখাশোনা করার জন্য একটা ছেলে থাকে, ও হলো প্রথমে বুঝতে পারে গরুরা দুইটা গরু ওখানে খুব লাফালাফি করতেছে। আগুনে এতটা হিট ছিল, লাফালাফি করতেছে। ও জানলা খুলে দেখার পরে তাতে করে বের হয়, আর ও শব্দও পায়, ঠাস ঠাস অনেক শব্দও পায়। আমার শিল্পকর্ম থেকে শুরু করে আমাদের বাড়ির প্রয়োজনীয় অনেক তৈজসপত্র, আমার অনেক আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। 2004 সাল থেকে চারুকলার একজন ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশ নেন মানবেন্দ্র। বরাবরের মতো এবারও দায়িত্ব পান বাঘের একটি মোটিফ নির্মাণের। কিন্তু ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেয়া হচ্ছিল। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেন মানবেন্দ্র। আর রাতেই ঘটল আগুন দেওয়ার ঘটনা। মানবেন্দ্রের উপরে কিন্তু একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা প্রেশার ছিল, বিভিন্নভাবে হুমকি দামকি তার বাড়িতে আক্রমণ করবে কিংবা ফোনে, সবভাবেই কিন্তু একটা চাপের মধ্যে এই পরিবার ছিল। একজন যা নয় তাকে তাই বানানোর যে অপচেষ্টা, অপতৎপরতা, সেটাকে তো আসলে কোনো ক্ষেত্রেই গ্রহণ করা উচিত না, গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবতই এখানে চলছে। ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস তাদের। ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের সাথে পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং বিভাগে কাজ করছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এই ঘটনায় একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সব খবরের আয়োজনে স্বাগত আরও একবার। ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে ইসি। জুলাইয়ের মধ্যে ঘোষণা করবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে ইসির সংলাপ হবে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে স্থাপিত আকাশ প্রতিরক্ষা র্যাডারের উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নতুন স্থাপিত GM403M আকাশ প্রতিরক্ষা র্যাডারের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চিফ মার্শাল বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন এই আকাশ প্রতিরক্ষা র্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিয়ানমারে ২৮ মার্চ সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে একটি মানবিক সহায়তার মিশন সম্পন্ন করেছে। সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সশস্ত্র বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সহায়তাকারী দলের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বলেন 3 দফায় উদ্ধার কার্যক্রম শেষে বাংলাদেশ দলের প্রত্যাবর্তনের সময় গত 10 এপ্রিল মিয়ানমার সরকার একটি আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলাদেশ উদ্ধারকারী দলের এই সাফল্যের প্রেক্ষিতে মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। চীনের উপর শুল্ক আরোপ বাড়ালো যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে দেশটিকে 145% পরিবর্তে 245% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের শুরুর দিকে বিশ্বের বহু দেশের পাশাপাশি চীনা পণ্যের উপর 34% শুল্ক চাপান ট্রাম্প। চীন পাল্টা শুল্ক আরোপ করলে ট্রাম্প আরও 50% শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। গেল বৃহস্পতিবার সেই শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে 145% করা হয়। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।